হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। ওয়েলকাম ব্যাক। আজকে তোমরা শুনতে চলেছ একটি ঘটনা, বাট বিশাল বড় একটা ঘটনা, এবং এটা একটা ঘটনার সেকেন্ড পার্ট। তোমরা 573 নম্বর এপিসোড কি শুনেছ? না শুনলে আমি ডেসক্রিপশানে এবং এই ঘটনার শেষে এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা শুনে নিও। আর না হলে তোমরা নর্মালি চ্যানেলে গিয়েও সেই এপিসোডটা পেয়ে যাবে। 573 নম্বর এপিসোড, মানে 573। ঠিক আছে, তোমরা অবশ্যই ওটা শুনে নিও এই ঘটনাটা শোনার পর। তো আজকে তোমরা এমন একটা ঘটনা শুনছো যে ঘটনাটা শুনেও তোমাদের প্রথম লাইন থেকে ভালো লাগতে চলেছে। তোমাদের মনে হবে যে এরপরে কি হবে, না শুনলে কেমন যেন বলে না যে ভাত হজম হয় না, ঠিক বিষয়টা সেরকমই দাঁড়াবে। আজকে তোমরা একটা দারুণ এপিসোড শুনতে চলেছো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। অবশ্যই তোমরা সিট বেল্ট বেঁধে নাও, চুপটি করে বসে পড়ো। অবশ্যই 1000 লাইক করে দিও। করে দেবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ, জানি করে দিয়েছো অলরেডি। চলো আর কথা না বাড়িয়ে এবার আমরা পাড়ি দিই ভূতের রাজ্যে। হ্যালো অমিতদা, আমি পূর্ব বর্ধমান থেকে সুমন বলছি। আশা করছি তুমি এবং আমাদের ভৌতিক কথা পরিবারের সকল সদস্যরা খুব ভালো রয়েছে। কাজের চাপে ঘটনা লিখতে পারিনি, আমি সকলের কাছে তার জন্য ক্ষমাপ্রার্থী। আজ দিদার সাথে ঘটে যাওয়া ওই ভৌতিক ঘটনার সেকেন্ড অর্থাৎ অন্তিম পর্ব। তাই এই ঘটনাটি শোনার আগে সকল ভৌতিক কথা পরিবারের সদস্যদেরকে 573 নম্বর এপিসোডে আমার লেখা ঘটনাটি প্রথমে শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। এই ঘটনার মধ্যে আপনারা ওই ঘটনার কিছু কিছু প্রশ্নের উত্তর পাবেন, যেমন দিদার সঙ্গে নতুন কাজকে কেন্দ্র করে কি এমনই বা ঘটেছিল ওই সাদা বস্ত্র পরিহিত অবয়বটি এবং ওই ছেঁড়া প্যান্ট পরিহিত ছোট্ট ছেলেটি কেই বা ছিল, কর্তাবাবুদের বাড়িতে যে ব্যক্তিটি ওষুধ দিতে আসত সে কেনই বা হত্যা করেছিল, এর পরবর্তীতে দিদাকে কি এমন ফল ভোগ করতে হয়েছিল, এই সকল প্রশ্নের উত্তর এই ঘটনাটিতে রয়েছে। অতএব দেরি না করে দিদার কথা অনুযায়ী লিখতে শুরু করছি। আমি নতুন আর একটা ঘরে রান্নার কাজে যোগদান করেছি। এই কাজের ঘরটি সাধারণত আমার ঘর থেকে বেশ অনেকটাই দূরে। কয়েকটি বড় বড় গাছ দিয়ে ঘেরা, আশেপাশে তেমন বাড়িঘর নেই বললেই চলে। ঘরটি ছিল দোতলা, বেশ বড়। ওপরে এবং নিচের তলাতে বারান্দা সমেত 3টি করে মোট 6টি রুম, এবং নিচের তলাতে ছিল একটি ট্যাপকল বিশিষ্ট রান্নাঘর। এই ঘরটিতে সাধারণত সাদা শাড়ি পরিহিত একটি বিধবা মধ্যবয়স্ক মহিলাই থাকতেন। তার বয়স হবে ওই 40 কি 45 ছুঁই ছুঁই, একটু গম্ভীর মেজাজের। আসলে কর্তাবাবুরা চলে যাওয়ার কারণে অনেকদিন ধরে নতুন কাজের সন্ধানের পর যখন কোনো কাজের সন্ধান হয়ে ওঠে না, তখন হঠাৎ করে এই মহিলাটি আমার ঘরে এসে তার ঘরে কাজের জন্য প্রস্তাব দেয়। আমি যথারীতি কাজে যোগদান করি। এখানে আমাকে বাজার করার সাথে সাথে সকাল এবং দুপুরের রান্নাটি করে দিতে হতো। সাধারণত আমার মেয়ে অনেকদিন আগেই স্কুলে ভর্তি হয়ে গেছে। সকালে মেয়েকে স্কুলে দিয়ে এসে কাজে যোগদান করতাম। প্রথমে সকালের রান্নাটি সারতাম, তারপর বাজার করতে বেরিয়ে একেবারে স্কুল ছুটির পর মেয়েকে নিয়ে কাজের ঘরে উপস্থিত হতাম। তবে আমি বাজার করে ফেরার পর এই মহিলাটি আবার একটি হাত ব্যাগ নিয়ে কোথাও যেন বেরিয়ে যেতেন। আবার ঘণ্টাখানেক পর ব্যাগে করে কিছু জিনিস নিয়ে কোনো কথা না বলে চুপচাপ তার দোতলার নিজের ঘরে ঢুকে যেতেন। আলাদা ঘরগুলোতে প্রবেশ করার অনুমতি থাকলেও তার ঘরে প্রবেশ করা আমাদের নিষিদ্ধ ছিল। তবে কেন জানি না ওই দরজা বন্ধ করা রুমটির সামনে যতবার গেছি ততবারই একটি বিশ্রী পচা গন্ধ বারবার নাকে এসেছে। প্রতিবারই ওনাকে ওই বিশ্রী গন্ধের কথা বললে উনি ততবারই ধমক দিয়ে বলেছেন, তোকে এখানে আসতে বারণ করেছি না, তুই নিজের কাজ কর যা। এখানে কাজ করছি মোটামুটি 6-7 মাস হয়ে গেছে। একদিন ওই মহিলাটি আমাকে আরও কিছু টাকা দেওয়ার সাথে সাথে ঘরের সমস্ত কাজই করতে বলেন। আমি তাতে রাজিও হই। পরে আস্তে আস্তে জানতে পারি ওনার স্বামীর সাথে তাহার এক 5 বছরের পুত্র সন্তানও ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত তারা দুজনই মারা গেছে। একদিন আমি মেয়েকে নিয়ে যাওয়ার কারণে স্কুলের বাইরে অপেক্ষা করছি। ইতিমধ্যে এক বয়স্ক মহিলা আমার সামনে এসে উপস্থিত হয়। উনি নিজের পরিচয় দেন যে
আমি যে ঘরে এখন কাজ করছি উনি আগে ওই ঘরে কাজ করতেন এবং উনি এও বলেন যে উনার এক পুত্র সন্তান ছিল। আমি আগে যে কর্তাবাবুদের ঘরে কাজ করতাম সেই ঘরের বাবুকে ওষুধ দিয়ে আসতেন। এই শুনে এটা বুঝতে পারলাম যে তিনিই সেই হত্যাকারী ব্যক্তির মা। উনি আরও বললেন উনার আমার সাথে কিছু বিশেষ জরুরি কথা রয়েছে। ইতিমধ্যে মেয়ে স্কুল থেকে বেরিয়ে এসেছে। উনি আবার কিছু বলতে যাবেন তা শুনে আমি তাহাকে থামিয়ে দিয়ে বলে উঠি, এই তো মেয়ে চলে এসেছে, আপনি কালকে বৈকাল করে আমার ঘরে আসুন না, তখন কথা হবে, নাহলে এখন আমার কাজে যোগদান করতে একটু দেরি হয়ে যাবে। এই বলে উনাকে আমার ঘরের ঠিকানা দিয়ে আমি মেয়েকে নিয়ে আবার কাজে যাওয়ার পথে রওনা দিই। পরের দিন এই মহিলাটি আমার ঘরে এসে উপস্থিত হয়। আমি তাহাকে চৌকিতে বসিয়ে ওনার জন্য চা জল আনতে যাই। উনি ততক্ষণে সেখানে বসে ভালো করে চারিদিক ঘাড় ঘুরিয়ে ঘরটিকে দেখতে থাকে এবং মাঝে মাঝে বড় বড় শ্বাস নিয়ে কিছু গন্ধ শুঁকতে থাকে। আমি কিছুটা বিচলিত হয়ে ওনার হাতে চা জল ধরিয়ে বলে উঠলাম, বলুন মাসিমা, কি বলবেন বলছিলেন? উনি হালকা একটু মাথা নিচু করে বলতে শুরু করেন, তুমি যে ঘরে এখন কাজ করছো, আমি সেই ঘরে প্রায় 1.5 বছর আগে কাজ করতাম। আমার ঘরে আমার স্বামী এবং আমার একমাত্র পুত্র সন্তানকে নিয়ে সুখে দিন কাটাতাম। যখন এখানে কাজ করতাম আমার ছেলে আমাকে প্রত্যেক দিনই দিতে এবং নিতে আসতো। এ কারণে আমার ছেলের সাথে ওই বিধবা মহিলাটির চেনাশোনা হয়ে গিয়েছিল। একদিন আমার শরীর অসুস্থ থাকায় আমি আমার ছেলেকে বলেছিলাম আমার কাজের জায়গায় গিয়ে ওই মহিলাটিকে আমার অসুস্থতার কথা জানিয়ে আসতে, যে আমি আজকে কাজে আসতে পারবো না। ছেলে যথারীতি আমার কথা শুনে ওই মহিলাটিকে আমার অসুস্থতার কথা বলতে যায়। তবে ছেলে সেখান থেকে ফিরে এসে কেমন একটা পাগলামি ভাব করতে থাকে। ঘরে ফিরে এসে কারোর সাথে কথা বলে না, ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে থাকে। সেদিনও কিছুই খায় না। আমি ভেবেছিলাম যে ওর হয়তো শরীরটা খারাপ করছে, তাই সে খাচ্ছে না। তবে ওই দিন মাঝরাতে হঠাৎ করে আমার এবং আমার স্বামীর একটা শব্দে ঘুমটা ভেঙে যায়। তাড়াহুড়ো করে উঠে যখন ছেলেকে ঘরের ভিতর দেখতে পাই না, বাইরে যেতেই ছেলেকে রক্ত মাখা অবস্থায় উঠোনে অজ্ঞান হয়ে পড়ে থাকতে লক্ষ্য করি। যথারীতি আমরা দুজন তাকে তুলে নিয়ে এসে পরিষ্কার করে তক্তায় শুইয়ে দিই। তার হাত পা শরীরের অনেক জায়গায় ছড়ে গেছে। পরের দিন সকালে ছেলেকে আগের দিন রাতে কি হয়েছিল তা জানতে চাইলে সে কোনো কিছুই উত্তর দেয় না। আবার সেই ঘরের এক কোণে চুপচাপ বসে থাকে। এবার সে দরজাটা বন্ধ করে ঘরটিকে অন্ধকার করে রেখেছে। আমি যতবারই দরজা খুলে ভেতরে যাই ততবারই ও 4 হাত পা বেঁকে মুখে একটা কষ্টদায়ক গোঁ গোঁ আওয়াজ করে দরজাটিকে আবার বন্ধ করে দেয়। সারাদিন কিছু না খাওয়াই আমি রাতে তাকে জোর করে কিছু পরিমাণ ভাত খাইয়ে দিই, কিন্তু ও সমস্ত খাবার বমি করে বের করে দেয়, আর তার সাথে বেরোতে থাকে রক্ত। আমরা তা দেখে ছেলের প্রতি খুব চিন্তায় পড়ে যাই এবং নিশ্চিত করি কাল সকালে তাকে ভালো কোনো ডাক্তার দেখিয়ে নিয়ে আসব। এই ভেবে ছেলেকে তক্তার ওপর শুইয়ে দিয়ে আমি আর স্বামী হ্যারিকেনের আলোটিকে হালকা মৃদু করে নিচে বিছানা করে শুয়ে পড়ি। এরপর আমাদের সাথে যা ঘটে তা ভাবলে সারা শরীর শিউরে ওঠে এবং নিজেকে এক অভাগা মা বলে মনে হয় যে তার একমাত্র সন্তানকে রক্ষা করতে পারেনি। এই বলে মাসিমা কান্নায় ভেঙে পড়েন। আমি তার চোখ মুছিয়া জল খাইয়ে বলে উঠি, শান্ত হন, শান্ত হন। কি হয়েছে তারপর কি হয়েছে বলুন? উনি আবারও বলতে শুরু করলেন, আমরা যথারীতি রাতে ঘুমিয়ে পড়েছি। হঠাৎ মাঝরাতে আবার কিছু একটার ঘষাং ঘষাং আওয়াজে আমাদের ঘুমটা ভেঙে যায়। চোখ খুলতেই হ্যারিকেনের মৃদু আলোতে দেখি ছেলে দেওয়ালের এক কোণে আমাদের দিকে পেছন হয়ে উবু হয়ে বসে কিছু যেন একটা ধার করছে, আর ঘর থেকে কেমনই একটা পচা বিশ্রী গন্ধ ভেসে আসছে। আমি তা দেখে হ্যারিকেনের আলোটা একটু বাড়িয়ে জোরে সাড়া দিই, বাবু, এই বাবু, কি করছিস ওখানে? কিন্তু ওর কোনো সাড়া পাওয়া যায় না। আবারও তাকে ডাকি, এই বাবু। সে এবারও চুপ হয়ে থাকে। এরপর আমি আরও রেগে গিয়ে তাকে আরও জোরে সাড়া দিই, কিরে তোর কি হলো বলতো, সাড়া কেন দিচ্ছিস না? এরপরও তার ঘাটটি বেঁকিয়ে
বড় বড় দৃষ্টিতে আমাদের দিকে তাকালো। তার মুখে এক মৃদু পৈশাচিক হাসি দিয়ে মুখটি ঘুরিয়ে আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ল। এবার আমরা তা দেখে হ্যারিকেনটি নিয়ে বিছানা ছেড়ে উঠে ছেলের কাছে যাই এবং ওর কাছে উপস্থিত হয়ে তার ঘাড়ে হাত দিয়ে আমরা বলে উঠি, এই বাবু, কি হয়েছে তোর? এই বাবু। দেখি ও আবার আমাদের দিকে ঘুরল। হ্যারিকেনের মৃদু আলোয় দেখতে পেলাম তার চোখ দুটো ভেতরে ঢুকে গেছে আর কালো হয়ে রয়েছে, যেন তার চোখে কোনো সাদা অংশের চিহ্ন মাত্র নেই। মুখ থেকে অনবরত লালা গড়িয়ে পড়ছে আর তার হাতে রয়েছে অনেক দিন ধরে পড়ে থাকা একটা জং বিশিষ্ট ছুরি, এবং সে ছুরিটিকে সে অনবরত একটি ইটের সাথে ঘষে চলেছে। আমি তা দেখে ভয়ে পিছিয়ে পড়ি। ও ততক্ষণে আমার দিকে ছুরিটা দেখিয়ে নাকে নাকে সরে বলতে থাকে, দেখছিস না, ধার করছি, ধার, মারবো মারবো, আগে ওকে মারবো, তারপর তারপর তোকে। এই বলে সে উঠে দাঁড়িয়ে হাত দিয়ে তার বাবাকে সজোরে আঘাত করে নিচে ফেলে দেয় আর হাসতে হাসতে ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। আমরাও তার পেছনে পেছনে ছুটতে শুরু করি। আমাদের আওয়াজ শুনে আশেপাশের কিছু প্রতিবেশী বেরিয়ে আসে। ততক্ষণে গভীর রাতে অন্ধকারে ছেলে যেন কোথায় অদৃশ্য হয়ে গেছে। আমরা পাড়া প্রতিবেশীরা মিলে তাকে খুঁজতে শুরু করি। মোটামুটি সকলে অনেকক্ষণ খোঁজার পরেও ছেলেকে দেখতে পাওয়া যায় না। সে দূরের এক বাঁশঝাড়ের নিচে বসে কিছু যেন একটা খাচ্ছে। এরপর আমরা তার দিকে দূর থেকে টর্চের আলো ফেললে লক্ষ্য করি তার সারা মুখে রক্ত, তার হাতে তার সেই ছুরিটা। সে টর্চের আলোয় নিজের চোখটা হালকাভাবে আঙ্গুল দিয়ে ঢেলে আবার এক পৈশাচিক হাসি দিয়ে হা হা করে হাসতে হাসতে আবার ছুটে পালিয়ে যায়। তা দেখে আমরা সকলে বাঁশঝাড়ের দিকে ছুট দিই এবং বাঁশঝাড়ের সামনে উপস্থিত হতেই দেখি একটি কুকুর। তার দেহ থেকে মস্তিষ্কটি বিচ্ছিন্ন হয়ে পড়ে রয়েছে এবং তার পেটটা পুরো চেরা, আর সেখান থেকে সমস্ত নাড়ি ভুঁড়ি বেরিয়ে এসেছে। আমি তা দেখে কি করব বুঝে উঠতে পারছিলাম না, তবে এটা ইঙ্গিত পেয়ে গিয়েছিলাম যে তাকে কোনো খারাপ আত্মায় ধরেছে। সারা রাত ছেলেকে খোঁজার পর ভোরবেলায় তাকে এক মাঠে অজ্ঞান হয়ে পড়ে থাকতে লক্ষ্য করা যায়। তাকে সেখান থেকে তুলে নিয়ে এসে আবার পরিষ্কার করে ঘরের তক্তায় শোয়ানো হয়। এই দিন সকাল থেকে ক্রমাগত বৃষ্টি চলেছে। প্রতিবেশীদের কথায় এক ভালো তান্ত্রিককে খবর দেওয়া হয়, তবে তান্ত্রিক সেদিন বিশেষ কাজে ব্যস্ত থাকায় ছেলেটিকে দেখতে আসতে পারেনি। তিনি বলেছিলেন ছেলেকে আজকের দিনের জন্য শক্ত করে হাত পা বেঁধে রাখতে, ঘর থেকে যেন কোনোভাবেই না বেরোতে পারে। তিনি তার পরের দিন সকালে এসে ছেলেকে দেখবেন। আমরা তার কথা মতো ছেলেকে সারাদিন হাত পা বেঁধে তক্তায় শুইয়ে রাখি, তবে তার জ্ঞান ফিরলে সে বাঁধা দড়িটিকে খোলার জন্য তৎপর হয়ে ওঠে। সে কিছুতেই দড়িটা না খুলতে পারায় কখনো গম্ভীর মেজাজে আবার কখনো করুণ সুরে আমাকে দড়ি খুলে দিতে বলে। তবে তার কথায় আমি কর্ণপাত না করলে সে মাঝে মাঝে স্বামীকে এবং ছেলেকে মেরে ফেলার হুমকি দেয়। ততক্ষণে প্রতিবেশীরা নিজেদের ঘরে চলে গেছে। ঘন্টার পর ঘন্টা পার হয়ে যখন রাত্রি নেমে আসে, আমি আর আমার স্বামী ছেলেকে পাহারা দিতে দিতে কোনো এক সময় ঘুমিয়ে পড়ি। হঠাৎ মাঝরাতে স্বামীর ঘুমটা ভেঙে যাওয়াতে সে আমাকে ডেকে তোলে। আমরা লক্ষ্য করি তক্তায় ছেলে নেই, শুধু দড়িগুলো কাটা অবস্থায় পড়ে রয়েছে। আবার আমরা প্রতিবেশীকে ডেকে ছেলেকে খুঁজতে শুরু করি। রাত তখন 2:30-3টে। বৃষ্টি এখনও টিপ টিপ করে পড়েই চলেছে। এই সময় ছেলেকে সেই মাঠে এক বটগাছের কাছে দেখতে পাওয়া যায়। দূর থেকে টর্চের আলোটি তার দিকে ফেললে আমরা লক্ষ্য করি ছেলে বটগাছের নিচে দাঁড়িয়ে বটগাছের দিকে মুখ করে তার মুখটি অনবরত গাছের সাথে ঘষে চলেছে, আর তার হাতে রয়েছে সেই ছুরি। তবে এই দেখে অবাক হলাম, আগের দিন ভোরে তাকে অজ্ঞান অবস্থায় আনার সময় তার কাছে কোনো ছুরি ছিল না, এখন তার কাছে সেই ছুরি এলো কিভাবে? প্রতিবেশীরা কিছুটা সাহস দেখিয়ে তার কাছে সকলে একসাথে উপস্থিত হলে ছেলে মুখ ঘষতে ঘষতে আবার অজ্ঞান হয়ে পড়ে যায়। তার সারা মুখ ছিঁড়ে গিয়ে এক বিশ্রী বীভৎস আকারে ধারণ করেছে। ঠোঁটের কিছুটা অংশ ছিঁড়ে গিয়ে সামনের 2-3টে দাঁত বেরিয়ে এসেছে, আর তার সারা মুখ রক্ত বর্ণে লাল হয়ে আছে।
আর সেখান থেকে ক্রমাগত রক্ত বেরিয়ে চলেছে। তার পরিহিত সাদা কালারের বস্ত্রটি চারিদিক ছিঁড়ে ছিঁড়ে গেছে। তারপর তাকে আবার তুলে নিয়ে এসে ঘরে বেঁধে রাখা হয়। তবে আগের থেকে বলে রাখা ভালো, আমার কাজের মালিক সেই বিধবা মহিলাটি ছেলের করুণ অবস্থার কথা জানতে পেরে প্রায় প্রতিদিনই ছেলেকে দেখতে আমাদের ঘরে আসত এবং সে ছেলেটিকে দেখে কোনো কিছু না বলে নিজের বাড়ি ফিরে যেত। পরদিন সকালে তান্ত্রিক আসে, তাহাকে ছেলের সাথে ঘটা সমস্ত কথা জানাই। তান্ত্রিক ছেলেকে দেখে এবং কিছুক্ষণ বাদে নির্দেশ দেয় যে আমরা সকলে যেন ছেলের উপস্থিত থাকা রুম থেকে বেরিয়ে যাই। যথারীতি তান্ত্রিক সেই রুমে প্রবেশ করে দরজাটা বন্ধ করে ফেলে। মোটামুটি 1 ঘন্টা বাদে তান্ত্রিক সেই রুম থেকে বেরিয়ে আসে এবং আমাদের জানায়, তোমার ছেলের উপর কালো জাদু করা হয়েছে এবং কালো জাদুটা যে করেছে সে কিছু একটা খাইয়ে তার মাথার চুল দিয়ে তোমার ছেলের ভেতরে 2টি আত্মাকে প্রবেশ করিয়েছে এবং সে আত্মা দুটি হলো এক পিতা আর তার ছোট পুত্র সন্তান। আমি অনেকবার তাদের নাম জিজ্ঞেস করলে তারা কিছুতেই তাদের নাম বলে না। তবে কিছুক্ষণের জন্য ছেলেকে অজ্ঞান করে রেখেছি। তোমরা এক কাজ করো, বৈকাল হলে তাকে আমার ঘরে নিয়ে এসো। আর হ্যাঁ, সে যেন কিছুতেই না জানতে পারে যে তাকে কোথায় নিয়ে যাওয়া হলো। এই বলে তিনি তার পুটলি থেকে একটা হলুদ কালারের বস্ত্র বের করে বললেন, তাকে আমার কাছে নিয়ে আসার সময় এই বস্ত্রটি তার উপর ঢাকা দিয়ে রাখবে। এতে ওই প্রেতাত্মা দুটির কোনো কিছুর ইঙ্গিত হয়ে উঠবে না সে। এই বলে তিনি নিজের বাড়ির পথে রওনা দিলেন। কিছুক্ষণ বাদে পাড়া প্রতিবেশীদের কাছে জানতে পারি দূরের এক পুকুর পাড় থেকে এক মৃত ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে এবং যে ব্যক্তিটি মেরেছে সে তার শরীরের অনেক জায়গায় ছুরি দিয়ে আঘাত করে হত্যা করেছে এবং সেই ব্যক্তিটি মারা গেলে পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছে। পাড়া প্রতিবেশীরা আমাকে কিছু না বললেও তারা নিজেদের মধ্যে কানে কানে বলে যে এই হত্যা নাকি আমার পুত্রই করেছে। তবে আমি তখন তাদের কথায় কোনো কর্ণপাত করি না। পরে বৈকাল হলে তান্ত্রিকের কথা অনুযায়ী ছেলেকে সেই হলুদ বস্ত্র দিয়ে ঢেকে তান্ত্রিকের ঘরে উপস্থিত হই। সেখানে পৌঁছলে তান্ত্রিক ছেলেকে একটা লাল রঙের গোল ঘেরার মধ্যে বসিয়ে তার ওপর থেকে সেই বস্ত্রটিকে সরিয়ে ফেলে এবং তারপর আমরা যা দেখি তা দেখে আমাদের গা হাত পা শিউরে ওঠে। দেখি ছেলে হঠাৎ জেগে উঠেছে এবং নিজেকে এই ঘরে গোল ঘেরার মধ্যে দেখে ছটপট করছে এবং সেখান থেকে বারবার নিজেকে বের করার আপ্রাণ চেষ্টা করছে। সে যখন নিজেকে ওইখান থেকে বের করতে ব্যর্থ হয় তখন সে জোরে জোরে কর্কশ গলায় চিৎকার করতে শুরু করে। ক্রমাগত তার আওয়াজ কষ্টদায়ক এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। হঠাৎ সে আমার দিকে বড় বড় দৃষ্টিতে তাকায় এবং বলে ওঠে, ছাড়ব না, কাউকেই ছাড়ব না, সবাই মরবে, সবাই মরবে, সবাই সবাই। এই বলে আবার জোরে জোরে হাসতে শুরু করে। ততক্ষণে তান্ত্রিক তার উপর গঙ্গা জল ছোড়ে এবং জিজ্ঞাসা করে, তোদের নাম কি এবং তোদের কে পাঠিয়েছে? কিন্তু তখনও তারা বলতে নারাজ হয়। এভাবে তান্ত্রিক তাদের উপরে আরও কয়েকবার গঙ্গা জল ছুড়লে তারা সমস্ত কিছু বলে ওঠে। তাদের কথা শুনে স্পষ্ট হলো এই প্রেতাত্মাগুলোকে নিক্ষেপ করেছে সেই কাজের মালিক বিধবা মহিলাটি এবং এও জানতে পারি যে সেই মহিলাটি তার স্বামী এবং সন্তান মারা যাওয়ার সময় তাদের শরীরের একটা হাড় তার কাছে রেখে দিয়েছিল এবং সেই হাড় দিয়ে সে সমস্ত কালো জাদু করে থাকে। তারপর তান্ত্রিক সেই 2 আত্মাকে নির্দেশ দেয় তারা যেন ছেলেকে ছেড়ে বেরিয়ে যায়। তারপর ছেলের মুখ থেকে বেরিয়ে আসে রক্ত এবং সেই রক্তের মিশ্রিতভাবে বেরিয়ে আসে কিছু পরিমাণ পেরেক এবং মাথার চুল। এরপর তান্ত্রিক আবার নির্দেশ দেয় বেরিয়ে যা এবং বেরিয়ে যাওয়ার সময় সেই মাঠের বটগাছটির একটা বড় ডাল ভেঙে দিয়ে যাবি। এই বলে তাদের উপর একবার গঙ্গাজল ছেটাতেই ছেলেটি অজ্ঞান হয়ে পড়ে যায়। তান্ত্রিক ছেলের হাতে এক তাবিজ পরিয়ে দেয় এবং বলেন, এই তাবিজ যেন কোনো মতেই না খোলা হয়। ওই দিন পাড়ার মানুষেরা ওই মাঠের বটগাছটির একটি ডাল ভাঙতে লক্ষ্য করে। এরপর ছেলের সাথে আর তেমন কিছু হয়নি। আমি সেই দিন থেকে ওই ঘরে কাজ করা বন্ধ করে দিই। তারপরের দিন ছেলে কিছুটা সুস্থ হলে তার কাছে জানতে চেষ্টা করি যে সেই দিন আমার কাজের জায়গায় সেই বিধবা মহিলাটির ঘরে যাওয়ার সময় কী হয়েছিল। ছেলে উত্তর দেয়, আমি সেখানে যাওয়ার পর দেখি
বাইরের দরজাটি খোলায় রয়েছে। আমি তা দেখে দরজা দিয়ে ভেতরে ঢুকি, ওই মহিলাটাকে ডাকতে থাকি, কিন্তু তার কোনো আওয়াজ পায় না। এভাবে কয়েকবার ডাকার পর উনি দোতলার নিজের ঘর থেকে বেরিয়ে এসে আমাকে তার নিজের রুমে আসতে বলে। তার রুমে গেলে সে আমাকে বসিয়ে দুটো মিষ্টি খেতে দেয়। আমি তা খেয়ে তোমার শরীরের অসুস্থতার কথা জানিয়ে সেখান থেকে বেরিয়ে আসি। তবে মিষ্টি খাওয়ার কিছুক্ষণের মধ্যেই আমার চোখটা ধাঁধা হয়ে এসেছিল। তারপর আমি সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যখন ফিরি, তখন কেউ যেন আমাকে পেছন থেকে জোরে এক ধাক্কা দেয়। আমি ছিটকে পড়ি। তারপর আর কিছু মনে নেই। আর হ্যাঁ, আমি একবার রাতে সন্ধ্যাকে অর্থাৎ সুমনের দিদিকে দেখতে পাই। সে নিজের মেয়ে এবং ভাতের থালা নিয়ে কাজ করে বাড়ি ফিরছিল। তবে সেখানে আমি কিভাবে যাই, কেন যাই, তা আমার কিছু মনে নেই। আমি কিছুটা শান্ত হয়ে বসে ছেলের হাতের দিকে ইশারা করে তাকাই আর বলি, এই তাবিজটি কোনোদিনই খুলবি না। ছেলের উত্তর আসে আচ্ছা। সেই দিন যথেষ্ট শান্তিতে দিন কাটে। কিন্তু আমার এমন অভাগা কপাল, 2-3 দিন পার হয়ে যাওয়ার পর আমাদের ঘরে পুলিশ আসে। সেই পুকুরের মৃত ব্যক্তিটির দায়ে আমার ছেলেকে তুলে নিয়ে যায়। আদালতে ছেলেকে পেশ করা হয়। সেখানে আমি বারবার কালো জাদুর কথা বলাতে তারা বিজ্ঞান মনস্ক মনে আমার কথার কোনো গুরুত্ব দেয় না। আদালতে জানানো হলো ছেলে মানসিক রোগী, তাই তাকে মানসিক হাসপাতালে রাখা হবে। আমি কান্নায় ভেঙে পড়ি। কয়েকদিন পার করার পর আমি আর আমার স্বামী ছেলেকে দেখতে সেই হাসপাতালে উপস্থিত হই। সেখানে গিয়ে ছেলের সাথে কথা বলার সময় ছেলে কাঁদো কাঁদো সুরে বলে ওঠে, মা, আমি কোনো হত্যা করিনি মা। এরা আমাকে কেন এখানে নিয়ে এসেছে? আমাকে নিয়ে চলো মা, এখানে আমার একটুও ভালো লাগছে না। এরা শুধু শুধু আমার উপর অত্যাচার করে চলেছে। আমি ছেলেকে থামিয়ে বলি, শান্ত হ বাবা, শান্ত হ। আমরা জানি তুই কোনো হত্যা করিসনি। কিছুদিন অপেক্ষা কর, তোকে আমরা এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব। কিন্তু মনে করে হাতের তাবিজটা কখনো খুলবি না। এই বলে ছেলেকে দেখে আমরা নিজের বাড়ি ফিরে আসি। 2-3 মাস বাদে জানতে পারি আমার ছেলে আত্মহত্যা করেছে। সে রাত্রে হাসপাতালের ছাদ থেকে পড়ে মারা গেছে। আমরা ছেলের কাছে ছুটে যাই। সেখানে গিয়ে দেখি ছেলেকে এক সাদা কাপড় মোড়ানো অবস্থায় শুইয়ে রাখা হয়েছে। আমি তা দেখে কান্নায় ভেঙে পড়ি। কিছুক্ষণ পর লক্ষ্য করি ছেলের হাতে তাবিজটা নেই। স্বামীও চোখের জল ফেলতে ফেলতে হাসপাতালের কিছু সদস্যকে জিজ্ঞেস করে, এ কেমনভাবে হলো? তারা বলল যে রাতে কখন ছাদে গেছে আমরা কেউই দেখতে পাইনি। তবে আমি বুঝতে পেরেছিলাম যে কাজ সেই বিধবা মহিলাটির দ্বারা চালিত ওই প্রেতাত্মা দুটির। পরে ছেলের কাজ সম্পূর্ণ হলে আমার স্বামীও ছেলের শোকে দেহত্যাগ করে। ওই বিধবা মহিলাটি তার কালো জাদুর মাধ্যমে আমার সুখের সংসার নষ্ট করে দিয়েছে। পরে আমি তোমার অর্থাৎ দিদার সেখানে কাজের কথা জানতে পেরে তোমাকে এই ঘটনাটি বলার জন্য অনেক দিন ধরে চেষ্টা করছি। তুমি শীঘ্রই সেখান থেকে কাজ ছেড়ে দাও। তোমার এবং তোমার মেয়ের হাতে তান্ত্রিকের দেওয়া তাবিজটি থাকায় সে এখনও কোনো কিছু করে উঠতে পারেনি। তোমার ঘর থেকেও আমি সেই আমার ঘরের মতো পচা গন্ধের অনুভব করতে পারছি। তুমি দয়া করে সেখানে আর কাজে যেও না। এই বলে বয়স্ক বৃদ্ধা মহিলাটা নিজের বাড়িতে চলে গেলেন। সেদিন রাতে আমার আর ঘুম হয়নি। সারাক্ষণ বৃদ্ধার কথাগুলি মাথায় ঘুরছিল। পরের দিন সকালে আবারও কাজে যাই। তবে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি এই বিধবা মহিলার ব্যাপারে সমস্ত কিছু জানব, তারপর কাজ ছাড়ব। তবে তার ব্যাপারে জানতে গেলে আমাকে তার সেই দোতলা রুমে প্রবেশ করতে হবে। তবে আমার এটা জানা ছিল যে মহিলাটি যখন আমার বাজার করে ফেরার পর ব্যাগ নিয়ে অন্য কোথাও বেরোতেন, তখন সে নিজের রুমটিকে তালা বন্ধ করে রাখতেন। কিন্তু সে ফিরে এলে ব্যাগটিকে নিজের রুমে রেখে স্নান করতে যেতেন, আর তখন রুমটিকে তালাবদ্ধ করতেন না। তাহলে আমাকে তার রুমে প্রবেশ করতে গেলে সেই সময়ই প্রবেশ করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে কিছুদিন অপেক্ষা করতে থাকলাম। কিছুদিন অপেক্ষা করার পর ওই মহিলাটি স্নান করতে গেলে আমি কোনো ক্রমে লুকিয়ে লুকিয়ে তার রুমে প্রবেশ করি। রুমে প্রবেশ করতেই সেই বিস্ত্রী পচা গন্ধ খুবই জোরালোভাবে নাকে আসতে থাকে। তারপর ওই ঘরে আমি যা দেখি তা দেখে আমার চোখ গোল গোল হয়ে ওঠে। দেখি ঘরের মাঝখানে লাল রং দিয়ে এক গোল ঘেরা বানানো আছে, আর ওই ঘেরার মধ্যে রয়েছে একটি মাটির পুতুল, 2-3টি লেবু, একটি জ্যান্ত মুরগি যার পা দুটো বাঁধা অবস্থায় রয়েছে, রয়েছে একটি ছুরি, আর রয়েছে
দুটি মরা প্রাণীর হাড়। আর ভালোভাবে লক্ষ্য করতে দেখতে পেলাম দেওয়ালে দুটো ছবি লাগানো রয়েছে, এবং এই দুটি ছবি ভালো করে দেখতেই চিনতে পারলাম সেই সাদা বস্ত্র পরিহিত অবয়বটি এবং ওই ছেঁড়া প্যান্ট পরিহিত ছোট ছেলেটি। এই দেখে আমি আস্তে আস্তে পিছিয়ে রুম থেকে বাইরে বেরিয়ে এসে নিজের কাজে মত্ত হয়ে যাই। ততক্ষণে বিধবা মহিলাটি স্নান করে আবার নিজের রুমে প্রবেশ করে। আমি কাজ করতে করতে এটাই চিন্তা করছিলাম যে ওই বয়স্ক মহিলাটি ঠিকই বলেছিল, আসলে আমার সাথে এতদিন যা ঘটেছে তার পেছনে রয়েছে এই মহিলাটি। সে নিজের কালো জাদুর জন্য প্রতিদিন ব্যাগে করে একটি করে মুরগি নিয়ে এসে বলি দেয়, আর এই হাড় দুটি হবে তার মৃত স্বামী এবং পুত্রের। আমি সেই দিন যেমন তেমন করে নিজের কাজ করে বাড়ি ফিরি। সেদিন রাতে ভয়ঙ্কর একটি স্বপ্নতে আমার ঘুম ভেঙে যায়। হঠাৎ শুনতে পাই কেউ যেন হালকাভাবে জানলাটিতে টোকা মারতে মারতে আমার নাম ধরে ডাকছে। তবে এসব কাণ্ড আমার সাথে আগেও ঘটেছে, তাই জেনে কোনো কর্ণপাত না করে মেয়েকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। পরের দিনে মহিলাটির বাড়িতে গিয়ে আমার কাজ ছাড়ার কথা জানিয়ে দিই। তবে সেই মহিলাটা কোনো ভ্রুক্ষেপ না করে এক মৃদু হাসি দিয়ে বলে ওঠে, ঠিক আছে, যা। আমি দিদাকে জিজ্ঞেস করলাম, দিদা, ঘটনাটা কি এখানেই শেষ? দিদা উত্তরে বললেন, না রে বাবু, না, আরও আছে। তিনি এই বলে একটু দুঃখিত হয়ে পড়লেন। আমি জিজ্ঞেস করলাম, কি হলো? তিনি দীর্ঘশ্বাস নিয়ে বললেন, এই ঘটনা আমার জীবনের অনেক কিছু কেড়ে নিয়েছে। আমি বললাম, কেড়ে নিয়েছে কেন? এই বলে দিদা আবারও বলতে শুরু করলেন। এভাবে 9 মাস পার হয়ে যায়। আমি সেই সকল পুরনো ঘটনা প্রায় ভুলতে শুরু করেছি। তখন আমি 6 মাসের অন্তঃসত্ত্বা। একদিন স্বামী রাত্রে আর ঘরে আসেনি। পরের দিন সকালে স্বামীকে সেই পুকুরের সামনে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে লক্ষ্য করা যায়। যথারীতি আশেপাশের মানুষজন তাকে তুলে নিয়ে এসে ঘরে শুইয়ে দেয়। তবে তারপর থেকে স্বামী সেই বয়স্ক বৃদ্ধার ছেলের মতো আচরণ করতে থাকে। সেদিন রাতে আমার হালকা ঘুমটা ভেঙে যায়। চোখ ঘষতে ঘষতে হালকাভাবে চোখ খুলতে লক্ষ্য করি স্বামী আমার মুখের সামনে বড় বড় ঘোলাটে দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রয়েছে। তাহার মুখটা কি হিংস্র, ভুরুটা কুচকুয়ে মুখের দাঁতগুলো বের করে খ্যানখ্যানে গলায় বলতে থাকে, চিনতে পারলি আমাকে? এরপর ছাড়া পাবি না। এই বলে সে তার দুহাত দিয়ে আমার গলা ধরতে আসে। তবে কোন এক অদৃশ্য শক্তিতে সে আমার গলা ধরতেই তার হাতটা ছিটকিয়ে নেয়। কোনোভাবে মেয়েকে নিয়ে ঘর থেকে বেরিয়ে এসে ঘরটিকে বাইরে থেকে বন্ধ করে দিই। আশেপাশের মানুষজনকে ডেকে সমস্ত কথা বলি। তারপর সেই দিনই তান্ত্রিককে, যে আমার এবং আমার মেয়ের হাতে তাবিজটা পরিয়ে দিয়েছিল, তাকে ডেকে নিয়ে আসি। তিনি ঘরে উপস্থিত হন এবং ঘরের দরজা খুলতেই আমরা দেখি আমার স্বামী ঘরের চালের উপর 4 হাত পা দিয়ে চিটিয়ে রয়েছে। আমরা আসতেই সে তার ঘোলাটে চোখটি খুলে তান্ত্রিককে হাসতে হাসতে সেই খ্যানো খ্যানো স্বরে বলে ওঠে, কতদিন আর তাবিজ নিয়ে এদেরকে রক্ষা করবি? তান্ত্রিক জিজ্ঞেস করে, কি করেছে এরা যাদের তুই এত কষ্ট দিচ্ছিস? যা, চলে যা এখান থেকে, চলে যা। স্বামীর বেশে আত্মাটি বলে ওঠে, ওর জন্য আমি প্রাণ দিয়েছি, আমি ওকে ছাড়ব না। তান্ত্রিক বলে ওঠে, তুই কে? তা শুনে স্বামীর বেশে ওই আত্মাটি আস্তে আস্তে 4 হাত পা বেয়ে খড়ের চাল থেকে নিচে নেমে এসে আবারও বলে ওঠে, ও কি ভাবত? আমি জানি না যে আমার সেই দোতলার রুমে প্রবেশ করেছিল? আমি সব জানতাম, শুধু ওর হাতে তাবিজের জন্য বেঁচে গেছে। তবে আমি ওকে ছাড়ব না, আমি ওর কোনো না কোনো আপনজনকে নিয়ে যেতে এসেছি। তান্ত্রিক বলে, না না, তুই কাউকে নিবি না, যা, চলে যা এখান থেকে, চলে যা। এই বলে তান্ত্রিক মন্ত্রপুত জল তার দিকে ছড়ে সে চিৎকার করতে করতে স্বামীর শরীর ছেড়ে বেরিয়ে যায়। স্বামী অজ্ঞান হয়ে পড়ে। তান্ত্রিক স্বামীর হাতে একটা তাবিজ পরিয়ে দেয়। এরপরে কিছুদিন বাদে জানতে পারি সেই বিধবা মহিলাটি গত 2 মাস আগে তার হাতের শিরা কেটে আত্মহত্যা করেছে। তবে এরপরে আমাদের সাথে আর তেমন কিচ্ছু হয়নি। 2 মাস পর আমার পেটে ব্যথা উঠলে আমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তার বলে আমার ছেলে হয়েছে, কিন্তু সে মৃত। আমি তখনই কান্নায় ভেঙে পড়ি। তৎক্ষণাৎ মাথায় আসে সেই মৃত বিধবা মহিলাটির কথা।
সে বলেছিল আমার কোনো না কোনো কাছের মানুষকে সে নিয়ে যাবে, আর সেই হয়তো নিয়ে গেছে। পরে দিদার কাছে জানতে পারি দিদা আবারও এক পুত্র সন্তানের জন্ম দিয়েছিল, কিন্তু সেও মৃত অবস্থায় এসেছিল। পরে দিদার স্বামী দিদাকে ছেড়ে অন্য এক মহিলাকে বিয়ে করে। দিদা এই সকল কষ্ট সহ্য করতে না পেরে আমার মাকে নিয়ে কোথাও ভাড়া বাড়িতে চলে গিয়েছিল, আর সেখান থেকেই দিদার মেয়ে অর্থাৎ আমার মায়ের বিয়ে হয়েছিল। পরে একসময় বন্যায় দিদার ওই ভাড়া বাড়িটি ডুবে যায়। দিদা আমাদের ঘরের কাছে শরৎপল্লীতে জায়গা কিনে বাড়ি করে। অমিতদা, দিদা এখনও লোকের বাড়ি রান্নার কাজ করে। তিনি আমাদের জন্য সেখান থেকে প্রতিদিন খাবারও নিয়ে আসেন। আমি অনেকবার দিদাকে বলেছি যে তোমার বয়স হয়েছে, এবার তো কাজটা ছেড়ে দাও, তোমার নাতি রয়েছে তো। কিন্তু দিদা বারবার ধমক দিয়ে বলেছে আমার যতদিন ইচ্ছে হবে আমি কাজ করব, পরে যখন তোদের দরকার পড়বে আমি জানাবো। দাদা, এ সকল মহিলাকে আমি স্যালুট জানাই, যারা সময়ের কাছে কখনো হারেনি, যারা পরিস্থিতির সাথে নিজেকে খাপ খাইয়ে নিয়েছে, নিজেকে কখনো দুর্বল ভাবেনি। তোমাকে হয়তো সামনাসামনি আমি অনেক কিছুই বলি না, কিন্তু আজ বলছি আমি তোমার কাছে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি। আশা করছি তোমার জীবন আরও সুন্দর হয়ে উঠুক। লাভ ইউ দিদা। অমিতদা, ঘটনাটি অনেক গুছিয়ে লেখার চেষ্টা করেছি, পারলে তুমি একটু গুছিয়ে নিও। সমস্ত প্রকার ভুল ত্রুটির জন্য আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। ইতি তোমার প্রিয় সুমন। তো বন্ধুরা, এই ছিল সুমনের পাঠানো একটা দুর্দান্ত ঘটনা। সুমন এই ঘটনাটা এত সুন্দর করে লিখেছে যে আমাকে কোথাও হাত দিতে হয়নি, জাস্ট আমি একবার পড়ে নিয়েছিলাম। আশা করছি তোমাদের দারুণ লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর এই ঘটনার প্রথম পার্টটা শুনতে হলে তোমরা সুমন যে এপিসোডের নাম্বারটা বলল 573 নম্বর এপিসোড, সেই এপিসোডটা অবশ্যই গিয়ে শুনে নিও, তাহলে আরও ভালো তোমরা বুঝতে পারবে। তো কেমন লাগলো তোমরা জানিও। তোমরা যদি এমন ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই শেয়ার করো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি কিসের, তাড়াতাড়ি কন্ট্যাক্ট করে নাও। আর হ্যাঁ, ভৌতিক কথা কিন্তু কোনো রকম অন্ধবিশ্বাস, কুসংস্কার, ব্ল্যাক ম্যাজিক বা কোনো রকম নেগেটিভিটিকে প্রচার করে না। ভৌতিক কথার কাজ শুধুমাত্র মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা সবার সামনে তুলে ধরা, নচেত আর কোনো উদ্দেশ্য নেই। তো আর কথা বাড়াচ্ছি না, এবার আমরা শুরু করতে চলেছি শাউট আউট পর্ব। তোমরা বেশি বেশি করে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। চলো এবার আমরা শুরু করি শাউট আউট পর্ব। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে সোমা দাস, লিখেছে ঘটনাগুলো জম্পেস ছিল, দারুণ একটা অনুভূতি হলো। থ্যাংক ইউ সো মাচ গো। সেকেন্ড কমেন্ট করেছে লালটু ডলুই। থার্ড কমেন্ট করেছে শঙ্কর চক্রবর্তী। দুজনেই লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে কমেন্ট করেছে দীপশ্রী দাস, লিখেছে দারুণ হয়েছে। ইউজার রাজা লাভ লাভ রিয়াক্ট দিয়েছে। রাকেশ পাসওয়ান লিখেছে অমিত দা লাভ। গীতা গোস্বামী লিখেছে সোনা ভাই, আমার আদরের ভাই, তোমার ঘটনা শুনছি, ঘটনা না শুনলে ঘুমিয়ে আসে না। থ্যাংক ইউ সো মাচ গো। তারপরে কমেন্ট করেছে অনিকেত কুন্ডু, লিখেছে একবার হ্যালো করে বলতে। হ্যালো অনিকেত। দুষ্টু লিখেছে দাদা কেমন আছো? খুব ভালো আছি, তুমি কেমন আছো? সুকুমার হালদার লিখেছে হ্যালো দাদা। তারপরে কমেন্ট করেছে সঙ্গীতা ডলুই, কাকলি সর্দার, আরিফ, বিশ্বজিৎ দাস, মিত্যুন, চুমকি ঘোষ, দীপ মণ্ডল, মনিকা ত্রিপুরা লিখেছে দারুণ দারুণ লাগলো ভাই, থ্যাংক ইউ সো মাচ। গুঞ্জন লিখেছে দাদা কেমন আছো? লাভ ফ্রম বর্ধমান। খুব ভালো আছি গো, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে IRF রাজু, লিখেছে দাদা কি করছো, কেমন আছো? শিয়ালদা ট্রেনে এমন ঘটনা হবে কোনোদিন ভাবতে পারিনি। তখন তো শিয়ালদা গো এত পপুলার ছিল না, বা বলতে পারো তখন এতটা জমজমাট ছিল না, তাই না? তারপরে কমেন্ট করেছে অর্পিতা মণ্ডল, লিখেছে দাদা তোমার ঘটনাগুলো খুব সুন্দর হয়েছে, কিন্তু এখন ঘটনা দুদিন আসছে কেন? আর আমার মেয়েদের নামটা একটু হ্যালো করে বলো, অদ্রিকা আর প্রীতিশা। হ্যালো অদ্রিকা, হ্যালো প্রীতিশা। তারপরে কমেন্ট করেছে অক্ষয় অধিকারী, নিকিতা শর্মা, লিখেছে হ্যালো দাদা কেমন আছো, আজ আমার নামটা প্লিজ নিও, আর আমি তোমার এবং এই ভৌতিক কথার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ সো মাচ গো নিকিতা। তারপরে কমেন্ট করেছে সোমা জানা, পীযূষ পাল, বুবাই গৌতম, শিবানী রয়, মনীষা দে, কৃষ্ণা হালদার, রত্না রয়, লিখেছে লাভ ইউ ভৌতিক কথা। হ্যালো অমিতদা কেমন আছো, তোমার ঘটনাগুলো জাস্ট অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আছি, তুমি কেমন আছো? তারপরে কমেন্ট করেছে তৃষা চক্রবর্তী, আশিস কোলে, প্রশান্ত প্রামাণিক, প্রভাত কেশরী, পাপড়ি দোলা, মণিদীপা রয়, সংঘমিত্র মজুমদার, এমডি মন, অপর্ণা দত্ত, বিদিশা ঘোষ, লিখেছে অমিত কেমন আছো, আমরা ভালো আছি, নাইস প্রেজেন্টেশন, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে সুদীপ ব্যানার্জি, উজ্জ্বল, কার্তিক সাহা, অমিতা ঠাকুর, রূপা পাল, লিখেছে অমিতদা তোমার ঘটনা বলার ধরনটা একদম আলাদা সবার থেকে,
শুনলে আরও শুনতে ইচ্ছা করে। যেদিন যেদিন আপনি ঘটনা দেন আমি সেদিন সেদিনই শুনি। থ্যাংক ইউ সো মাচ। তারপরে কমেন্ট করেছে সুদেষ্ণা সিংহ রয়, মিস্টার গোল্ডেন, ইন্দ্রাণী রায়, প্রেরণা লিখেছে একবার আমার নামটা নিও। হ্যালো প্রেরণা। তো এরকম অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছেন, যাদের কমেন্ট আমি আর চাইলেও পড়তে পারছি না। তো আজকের মতন এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।